ওটিটি আসার ফলে গল্পের ভ্যালুটা অনেক বেশি বেড়েছে। আলটিমেটলি ফিল্ম মেকিং ইজ অলসো আ বিজনেস। সব সিনেমার যদি এটা হয় যে সোসাইটিকে এফেক্ট করার একটা দায়িত্ব চলে আসে, তাহলে আমার মনে হয় আর্টের ক্ষতি হবে। অডিয়েন্স না আর দ্য স্মার্টেস্ট পিপল। তুমি যদি অসৎ হয়ে কিছু বানাও, ওরা না 1 সেকেন্ডে ধরে ফেলবে। আজকে যদি ধরো একটা খুব বড় স্টার চলে আসে একটা প্রজেক্টে, তাহলে তার কথার ওজন অনেক অনেক বেশি একটা রাইটারের চেয়ে। ফর্মুলা লিখতে গেলে ফেল করবেই করবে। ফর্মুলাতে চলার চেয়ে কোনো কিছু না লেখা বেটার। 4 এক্সিস্ট করছে 3-এর কাজের জন্য, 3 এক্সিস্ট করছে 2-এর কাজের জন্য, 2 এক্সিস্ট করছে 1-এর কাজের জন্য, আর পাতাল লোক এক্সিস্ট করছে সুদীপ শর্মার জন্য। আমি খুব খুশি আছি ক্যামেরার পেছনে থেকে। এই যে কথায় কথায় শোনা যায়, সবাই মানে মোটামুটি বলতে থাকেন যে কন্টেন্টই হচ্ছে আসল রাজা, কন্টেন্ট ইজ দ্য কিং। কিন্তু যদি বলা হয় যে কন্টেন্টের রাজা আসলে কারা, মানে কিং মেকার কারা? কিং মেকার হচ্ছে তারাই যারা এই প্রথম অ আ ক খ বা এবিসিডি বা হিন্দিতে অ আ ই উ যারা লিখছেন, যারা এই গল্পটা তৈরি করছেন, তারাই হচ্ছে, যদি বলি যে তারাই হচ্ছে কিং মেকার। আপনারা কি ডিফার করবেন? আমি অন্তত করব না। আমার সঙ্গে রয়েছেন তমাল সেন, যিনি লিখেছেন পাতাল লোক 2 এর স্ক্রিপ্ট এবং স্ক্রিন রাইটিং। স্ক্রিন রাইটিং এবং স্ক্রিপ্ট রাইটিং কি আমি জানি না, আমি একটু জেনে নিই ওনার কাছ থেকে। তমাল, ওয়েলকাম টু দ্য শো। স্ক্রিন রাইটার নামেই তার এক্সপ্লেনেশনটা রয়েছে। যারাই কোনো কিছু লিখছেন স্ক্রিনের জন্য, তাদের স্ক্রিন রাইটার বলা হয়। সেটা ফিল্ম হোক, টেলিভিশন হোক, তাদের স্ক্রিন রাইটার বলা যেতে পারে। স্ক্রিপ্ট রাইটার হচ্ছে যারা শুধু ফিল্মের জন্য নয়, তারা স্টেজের জন্য, থিয়েটারের জন্য, অন্যান্য যত ডিফারেন্ট মিডিয়াম আছে, যেমন আজকালকার দিনে মানে ভিডিও গেমের জন্য পুরো স্ক্রিপ্ট লেখা হয়, তো এনাদের স্ক্রিপ্ট রাইটার বলা যায়। তো যারা শুধু ফিল্মের জন্য লিখছেন, তারা স্ক্রিন রাইটার নিজেদের বলতে পারেন, তারা নিজেদের স্ক্রিপ্ট রাইটারও বলতে পারেন। যারা অন্যান্য মিডিয়ামের জন্য লিখছেন, যেমন থিয়েটার কিংবা যে জিনিসগুলো হয়তো একটা বড় পর্দায় দেখবো না কিংবা বাড়ির টিভিতে দেখবো না, মানে তাদের এক্সক্লুসিভলি স্ক্রিপ্ট রাইটার বলা। আচ্ছা, স্ক্রিপ্ট রাইটার হিমসেলফ। কারণ এই কারণে বলছি যে কন্টেন্টের রিয়েল কিং বোধহয় স্ক্রিপ্ট। তো আপনার কি মনে হয়? আমার মনে হয় ফিল্ম মেকিং এতটাই একটা কমিউনাল এক্সপিরিয়েন্স যে সবাইকেই ওই জিনিসটা, ওই অ্যাম্বিশনটা নিয়ে মানে চলতে হয়, যে এমন একটা কিছু বানাবো যেটা আমরাও পরে দেখে ওটা নিয়ে আমরা নিজেদের দেখে বলতে পারি যে হ্যাঁ, আমরা উই হ্যাভ পুট আউট আওয়ার বেস্ট ওয়ার্ক। হ্যাঁ, মানে নর্মাল ফিল্মসের তুলনায় আমি বলবো ওটিটি আসার ফলে স্টোরিজ, মানে গল্পের ভ্যালুটা অনেক বেশি বেড়েছে। এমন এমন গল্প আমাদের সামনে উঠে এসছে যেগুলো হয়তো 10 বছর আগেও কেউ হয়তো বানাতে চাইতো না। ঠিক। তো সময়টা ভালো, ইটস ইন্টারেস্টিং, ইটস চ্যালেঞ্জিং। নতুন নতুন ইন্ডাস্ট্রি খুললে তার কিছু না কিছু চ্যালেঞ্জেস আসে। আলটিমেটলি ফিল্ম মেকিং ইজ অলসো আ বিজনেস। ঠিক। তো সেই চ্যালেঞ্জটাকে কাটিয়ে কত ভালো স্টোরি বলা যায়, মানে সেটারই চেষ্টা চলছে। পাতাল লোক 2 এই যে চারিদিকে বারবার, মানে এই আমরা আস্তে আস্তে ওই যে বিহাইন্ড দ্য ক্যামেরা অনেকজন বললেন যে কেন একে মেরে ফেললেন, কেন ওকে মেরে ফেললেন, এটা কি গোটাটা কি আপনার হাতে থাকে না? দেখুন, জেনারেলি সিরিজে কি হয়, একটা রাইটার্স রুম বানানো হয়, কারণ সবকিছুরই একটা ডেডলাইন থাকে। তো একজন রাইটার যে এই গল্পটা লিখতে পারেন না তা নয়, মানে গোটা 8টা এপিসোড একজন চাইলে লেখা যেতে পারে, কিন্তু সবকিছুর তো একটা টাইমলাইন থাকে, যে এই এত মাসের মধ্যে এই গল্পটা লিখতে হবে, এত মাসের মধ্যে গল্পটা লেখা হলে তারপরে প্রি প্রোডাকশন চালু হবে, আবার রিলিজ ডেটও থাকে। তো যে কারণে এফিসিয়েন্সির জন্য, এবং কি হয়, একজন রাইটারদের যা পার্সপেক্টিভ থাকে, অন্যান্য রাইটার আসলে তারা নিজেদের পার্সপেক্টিভ, নিজেদের স্কিল সেটস, এটা ওয়ার্কশপের মতো অনেকটা আমি বুঝতে পারছি, বলতে পারে। হ্যাঁ, তো মানে সর্বদা একজন রাইটার থাকে যে গল্পটাকে সবচেয়ে বেশি ভালো বোঝেন, তিনি লিড করেন। যেমন আমাদের ক্ষেত্রে, পাতাল লোকের ক্ষেত্রে এটা সুদীপ শর্মা মানে ক্রিয়েটেড দ্য শো পাতাল লোক। সিজন 1 হি লেড দ্য রাইটার্স রুম, দেয়ার ওয়্যার আদার রাইটার্স, অন্যান্য লোকজন ছিলেন, এবং আমরা সিজন 2 তে যখন এলাম আবার সুদীপ শর্মাই এলেন, এবং সুদীপ শর্মা মানে লেড দ্য ওয়ে, আমাদের বললেন যে আচ্ছা এই পার্সপেক্টিভ নিয়ে আমাদের গল্পটা লিখতে হবে। আর আমি সুদীপ শর্মা
প্লাস আরেকজন বাঙালি রাইটার অভিষেক ব্যানার্জি, আর একজন রাইটার রাহুল কানোজিয়া, এই চারজন মিলে আমরা একটা রাইটার্স রুম ফর্ম করে গল্পটা আপনারা ট্রেলারে অলরেডি দেখেই নিয়েছেন, যে কারণে ওটার কোনো স্পয়লার মানে খুব একটা হবে না। সেটা হচ্ছে যে দিল্লিতে এক নাগাল্যান্ডের ফেমাস মানে পাবলিক ফিগার এর মানে মার্ডার হয়, এবং সেই মার্ডার হওয়ার ফলে দিল্লি পুলিশ মানে ওটার ইনভেস্টিগেশন চালু করে, এবং তার ফলে তাদের নাগাল্যান্ড যাওয়া এবং নাগাল্যান্ডের পলিটিক্যাল ক্লাইমেট এবং মানে কি করে ওই মিস্ট্রিটা মানে ওরা সলভ করে, এটাই সিজন 2 গল্প। তো আমরা ওই প্রথম 3 মাস পুরো ওইটাই আমরা ডিসকাস করলাম যে এই মিস্ট্রিটা কি, কেন, কিরম ভাবে, কিভাবে গল্পটা এগোতে পারে। তো ইট ওয়াজ অলওয়েজ স্টেপ বাই স্টেপ, যে আচ্ছা ঠিক আছে, কে মারা যাচ্ছে, তার পলিটিক্যাল কিংবা মানে তার মানে রিজিয়নাল ব্যাকড্রপটা কি, আমরা কেন নাগাল্যান্ডে প্লেস করার চেষ্টা করছি, কতটা আমরা নাগাল্যান্ডের কালচারকে তুলে ধরতে চাই। কারণ যেটা মানে আমরা খুব এটা নিয়ে কনসিয়াস ছিলাম যে নর্মালি কি হয়, কোনো একটা এক্সোটিক লোকেশনে গেলে ওদের লোকদের ওদের কালচারকে খুব এক্সোটিসাইজ করা হয়, যে দেখো একটা অন্য ভাষায় কথা বলছে কিন্তু আলটিমেটলি তারা হিন্দিতেই কথা বলা শুরু করলো কিংবা তারা ইংরেজিতে কথা বললো, যাতে মানে অডিয়েন্সের বুঝতে সুবিধা হয়। সেইটা আমরা কখনোই করতে চাইনি। আমরা এটা চেয়েছিলাম যে স্পেশালি আমাদের দেশে এত ভাষা আছে, এত কালচারাল ব্যাকড্রপস আছে, আমরা কেন ওটাকে তুলে ধরবো? ঠিক, আরেকটা বিষয়, এই যে কালচারাল ব্যাকড্রপস বললেন, আমি এই প্রসঙ্গেই বলি, নর্থ ইস্টটাকে আমরা কোনোভাবে বলিউড ছবিতে দেখেছি আমি খুব মানে গত 4-5 বছর ধরে নর্থ ইস্টের বিভিন্ন জায়গা আছে, যেরকম আমি দেখলাম অনেক ছবিতে পুরোপুরি নর্থ ইস্টের মধ্যে ঢুকে গেছিল, আয়ুষ্মান খুরানার ছবিটা। ঠিক তার আগে একটি ছবি, আমি নাম মনে পড়ছে না ঠিক, ওই একটা খাবার নিয়ে, নর্থ ইস্টের একটা খাবার নিয়ে ছবি, সেটা দিল্লিতে ছবিটার মধ্যে দেখলাম যে ভীষণ ভাবে নর্থ ইস্টের একটা প্রাধান্য এসে দাঁড়ালো। কিন্তু নর্থ ইস্টটাকে আমরা একটু আলাদা করেই দেখেছি ইন্ডিয়া থেকে। হ্যাঁ, মানে সেটা মানে সর্বদাই একটা রেসিজমও থাকে নর্থ ইস্টার্ন, কারণ দেখতে ডিফারেন্ট, মানে প্রত্যেক রিজনের প্রতি একটা রেসিজম এবং থাকে, কারণ এটা হিউম্যান নেচার যে আমাদের থেকে আলাদা দেখতে, তার মানে আলাদাই হবে। তো আমরা ওটাই আমাদের মানে অ্যাপ্রোচ ছিল, যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, জিওগ্রাফিক্যাল মানে ইন্ডিভিজুয়ালিটিস গুলো যদি আমরা সরিয়ে দাও, আলটিমেটলি আমরা সবাই সমান। তাতে গুণও আছে, দোষও আছে। এবং অদ্ভুতভাবে পাতাললোক 1-এ সেই বেড়াজালটা ডিঙিয়েই পাতাললোক 2-এ আসা, কারণ পাতাললোক 1 ছিল হচ্ছে কাস্ট ডিসক্রিমিনেশন, এবার তারপর থেকে যা বিষয়। কারেক্ট। পাতাললোক 1 ডিলস উইথ হিন্টারল্যান্ড এবং মানে এবং কাস্ট বেসড ডিসক্রিমিনেশন, রিলিজিয়ন বেসড ডিসক্রিমিনেশন। আলটিমেটলি পাতাললোক ইজ এ ভেরি রিয়েলিস্টিক স্টোরি, যেটা আমাদের দেশে যে প্রবলেম গুলো আছে সেইগুলো যেন আমাদের যারা মানে হিরো তো বলবো না, প্রোটাগনিস্ট, কারণ হিরো বললে তার একটা ইমেজ চলে আসে, প্রোটাগনিস্ট ওই সব জিনিসগুলোই যেন ফেস করে, এবং খুব রিয়েলিস্টিক ভাবে। এই নয় যে মানে এন্ডে একটা দাঁড়ালো এবং একটা 5 মিনিটের লম্বা স্পিচ দিয়ে দিল এবং ওই 5 মিনিটের স্পিচেই রেসিজম শেষ হয়ে গেল কিংবা লোকজনদের বায়াস শেষ হয়ে গেল। ওই জিনিসগুলো তো আর ম্যাজিক্যালি মানে কখনো ওভারনাইট চলে যাবে না। এটা থেকে একটা প্রশ্ন আমার আসছে, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে একটি স্ক্রিপ্টের দায় দায়িত্ব থাকে সমাজ পরিবর্তনের এবং সমাজকে পাল্টানোর? ঠিক পাতাললোক 2 এর এক্সাম্পল বলতে পারি যে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে হাতিরাম সত্যি চাইছে সমাজটাকে চেঞ্জ করতে, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে না, সে চাইছে না, সে ডিল করছে নিজের হিন্ড্রেন্সের সঙ্গে, নিজের সমস্যার সঙ্গে। এটা আমি প্রথম কথা তো আমি বলবো যে পাতাললোকের একটা খুব স্ট্রং মেসেজ, যেটা হচ্ছে যে যতই ভালো ইন্টেনশন থাকুক, একটা সিঙ্গেল মানে লোক সমাজকে পাল্টাতে পারে না। এটা হয়তো শুনতে নেগেটিভ লাগবে, কিন্তু এটা প্রচন্ড একটা প্র্যাকটিক্যাল জিনিস। মানে চেঞ্জ যখনই আসে তখন সেটা একটা মানে পাবলিক কনসিয়াসনেস লেভেলে চেঞ্জটা আসে। দ্বিতীয়ত আমি বলবো যে আর্টটা না আর্টের জায়গাতে থাকা উচিত। সব সিনেমার যদি এটা হয় যে সোসাইটিকে এফেক্ট করার একটা দায়িত্ব চলে আসে, তাহলে আমার মনে হয় আর্টের ক্ষতি হবে। আবার যদি কেউ বলে যে না, আর্টের পলিটিক্সে ঢোকা উচিত নয়, কি আর্টের সোসাইটি সম্বন্ধে কোনো কমেন্টারি করা উচিত নয়, তাহলেও আমি বলবো মানে সেটাও আমাদের ক্ষতিই হবে। সব রকমেরই জায়গা থাকা উচিত। যেমন ধরো একটা তুমি জানে ভিদই আরো তৈরি হতে পারে, যেটা
যখন রিলিজ হয়েছিল তখন ফ্লপ হয়েছিল, কিন্তু পরে কাল্ট স্ট্যাটাস গ্যাদার করেছিল বিকজ অফ দ্য পলিটিক্যাল কমেন্টারিজ। আবার ছবি এক্সাম্পল, কারেক্ট। এবার মানে আবার এরকম মানে প্রচন্ড হালকা গল্প তুমি ধরে দেখতে পারো যেখানটায় দেখে মন হালকা হয়েছে, তারও একটা জায়গা আছে। আবার মানে সামথিং একটু ইন ডেপথ, খুব প্রিচি না হলেও মানে হয়তো মেকার্সদের একটা একটু সিরিয়াস সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলার ইচ্ছা আছে, তারও একটা জায়গা থাকা উচিত। প্রবলেম তখনই হয় যখন মানে মানে এনভায়রনমেন্টটা এমন হয়ে যায় যে ইট বিকামস আইদার অর। আমি একটা তোমাকে খুব রেলেভেন্ট এক্সাম্পল দিচ্ছি, এটা আমরা অনেকবার কথা বলে থাকি যে ওয়াইড মানে হলিউড এত ভালোভাবে কেন করতে পারে। মানে আমি বলছি না যে হলিউডই সবকিছু ভালো করে, আমি বাইরের দেশের কথা বলছি। হলিউড ইজ আ ইজিয়ার এক্সাম্পল। তুমি দেখবে সারা বছরে তুমি যদি একটা প্রোডাকশন হাউস কিংবা একটা ডিস্ট্রিবিউটরের কাজ পুরো দেখো স্লেটের, ওদের সব রকম থাকে, কিন্তু ওরা সামারের সময় একটা বড় বিগ বাজেট সুপার হিরো ফিল্ম কিংবা অ্যাকশন ফিল্মও করে, ওরা মানে উইন্টারের সময় একটা খুব ক্রিসমাসি টাইপের সিনেমাও রিলিজ করে, যেটা হয়তো তুমি 200 বার দেখে নিয়েছো, তাতে কোনো কিছু অরিজিনাল নেই। তারপরে একটা লো বাজেট রমকমও রিলিজ করবে, একটা মানে খুব ইন্ডিপেন্ডেন্ট একটা হরর ফিল্মও রিলিজ করবে যেটা হয়তো কাল্ট হিট হয়ে যাবে। আবার ওরা কিছুটা টাকা বাঁচিয়ে রাখবে এমন একটা ফিল্মের জন্য যেটা অস্কারসে গিয়ে কিছু নমিনেশন পাবেই। ওদের অ্যাপ্রোচটা প্রচন্ড হোলিস্টিক, মানে ওদের অ্যাপ্রোচটা সবার জন্য কিছু না কিছু রাখবো, and they take that very serious. আমাদের এখানে কি হয়, আমরা আনফরচুনেটলি মানে আমাদের এখানে মানে কোথায়, মানে আমি ইন্ডিয়ার কথা বলছি, ওভারঅল ইন্ডিয়ার কথা বলছি, আমি কোনো ইন্ডাস্ট্রিকে সিঙ্গেল আউট করতে পারবো না যে তারা এই রুলটাকে খুব একটা যে ব্রেক করছে, কারণ মানে এই হোলিস্টিক অ্যাপ্রোচটা অতটা নেই। সবাই কি করছে, সবাই এভরিবডি ইজ প্লেইং ফলো দ্য লিডার, মানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই রমকমটা হিট হয়ে গেল, চল এখন একটু রমকম করে নি। আচ্ছা মানে কিন্তু বাংলাতেও মানে আমরা বলি সবাই এটা মানে এটা না শুধু প্রডিউসারদের দোষ দিয়ে কিংবা ডিরেক্টরদের দোষ দিয়ে কিংবা রাইটারদের দোষ দিয়ে লাভ নেই, মানে এটা পুরো আমরা সবাই দোষী, ইনক্লুডিং রিভিউয়ার্স, ইনক্লুডিং মেকার্স। আর তার কারণটা হচ্ছে যে আলটিমেটলি ফিল্ম মেকিং ইজ আ বিজনেস, সবাই প্রফিট করার জন্যই ঢুকছে। এবং মানে তারা যদি দেখে যে একটা অ্যাকশন ফিল্ম, একটা 100 কোটি টাকার অ্যাকশন ফিল্ম বানিয়ে আমার 600 কোটি টাকা কামাবার চান্স আছে, কিন্তু আমি যদি 10 কোটি টাকার সিনেমা বানাই, বেশিরভাগ লোকে সিনেমা হলে দেখতেও আসছে না, তো প্রডিউসার হয়তো একবার চান্স নেবে, তারপরের বার আর চান্সটা নেবে না। এটা অনেকবার হয়েছে। মধ্যখানে জাংলি এসছিল, জাংলির অ্যাপ্রোচই ছিল যে 1 থেকে 1.5 কোটি 2 কোটির মধ্যে একটা সিনেমা বানাবে, ওদের 100টা ফিল্ম বানাবার ইচ্ছা ছিল। এরকম অনেক ফিল্ম বানালো ওরা, মানে ইট ওয়েন্ট টু ফিল্ম ফেস্টিভ্যালস, তারপরে ওরা রিলিজ করার চেষ্টা করলো, থিয়েটারে খুব একটা রিলিজ চান্স পেলো না, তারপরে যখন ওটিটিতে রিলিজ করার চেষ্টা করলো, ওটিটিতে সেরকম ভিউয়ারশিপ পেলো না, বিকজ তখন ওরা খুব মানে খুব ওয়াইল্ড টপিকস ওরা ট্যাকেল করার চেষ্টা করছিল। এইবার আস্তে আস্তে ওরাও তখন হার মেনে গেল। তো ঘুরে ফিরে সেই একই বিষয় আছে যে কিছু কিছু ছবি হচ্ছে যেই ছবিগুলো মারাত্মক সুপারহিট করছে, হ্যাঁ, এবং সেটার পরে অন্যজন সেটা ফলো করতে গিয়ে কেউ দেখাচ্ছে সোজা একদম। কারণ প্রথম প্রজেক্টটা কনভিকশন নিয়ে বানানো হয়েছিল, প্রথম প্রজেক্টটা যখন বানানো হচ্ছিল তখন ওরা ওইটাই বানাতে চেয়েছিল। যেমন আমি বলছি কয়েক বছর প্রথম যখন সালমানের দাবাং আসে, তখন চুলবুল পান্ডের যে ফ্লেভারটা ছিল, আমি কিন্তু এটা বলছি না যে সবার চুলবুল পান্ডে বানানো উচিত, কারণ তাহলে আমি হাতিরাম কোনোদিন লিখতে পারতাম না। আবার কি বলতো, মানে চুলবুল পান্ডের একটা ফ্লেভার ছিল যেটা হচ্ছে যে ও খুব স্টাইল মারে, হ্যাঁ, এবার সেটার লোকের হঠাৎ একটা ফ্রেশনেস ছিল তার মধ্যে, ভালো ছিল, আবার চ্যাংড়া একটু। এবার এই জিনিসটা লোকের কাছে একটা নতুন ফ্লেভার এনে দিল, আর যেই ফ্লেভারটা এলো তখন ইট ওয়াজ আ হিট। কিন্তু তারপরে কি হলো, অক্ষয় কুমার থেকে শুরু করে সবাই এভরিবডি ওয়ান্টেড টু ডু ওই একটা হিন্টারল্যান্ড কপ, কিন্তু একটু ক্রেজি, ওই জিনিসটা করার চেষ্টা করলো। সিম্বা ফিম্বা তাও তো পরে, আমি বলবো যে মানে রাউডি রাঠোর আর রাজকুমার অনেক এসছে, কিন্তু মানে অডিয়েন্স না আর দ্য স্মার্টেস্ট পিপল,
তারা না মানে তুমি যদি অসৎ হয়ে কিছু বানাও ওরা না 1 সেকেন্ডে ধরে ফেলবে। এবং কি হয় মানে ওরা যদি যেই ফর্মুলা শুকতে পায় না তখন ওদের মনে হয় এটা দেখে কি লাভ আছে। তারপরে কয়েক বছর পর ওটা ফ্লপ হওয়া শুরু হলো। তারপরে কি হলো, স্ত্রী এলো। এবার কমেডি আর হররের কম্বিনেশন এর আগে কেউ করেনি, করলেও এই রকম লেভেলে করেনি। একটা সোশ্যাল কমেন্টারিও ছিল, মানে একটা ফেমিনিস্ট সোশ্যাল কমেন্টারি ছিল। তো এই কম্বিনেশনটার ফ্লেভারটার জন্য ইট বিকেম আ হিট। তারপরে কত লোকে কল করেছে, কত লোকে চেষ্টা করেছে যে এবার একটা কমেডি বানাতে যাই, হরর কমেডি। ইট বিকেম আ জনরা, ঠিক আছে, সবাই ওটাই করার চেষ্টা করছে, কিন্তু কটা লোকে সাকসেসফুল হয়েছে। আবার স্ত্রী 2 গিয়ে সাকসেসফুল হয়েছে, আবার ম্যাডকি গিয়ে সাকসেসফুল হয়েছে, কারণ ওদের কনভিকশনটা ওই জায়গাতে রয়েছে। মানে এইটাতেই টেনে বলছি, মানে আপনি যে কাজটা করেছেন পাতাল লোক 2 এ, সেটাতে ভীষণ কনভিকশন ছিল, এবং সেটা আশা করি যে দর্শকও বুঝতে পারছেন আমাদের, এবং তারা বুঝতে পারবে। কিন্তু এরপর যেই কাজটা হবে তার মধ্যে কতটা কনভিকশন তমাল সেনের থাকবে, এবং তমাল সেনকে দিয়ে যিনি কাজটা করাচ্ছেন তার কথাতে তমাল সেন কতটা কাজ করবে? মানে এই সিনারিতেই বলছি যে মুম্বাইতে থেকে প্রত্যেকদিন ডেইলি কাজ করে এটা না ডিপেন্ড করে প্রজেক্ট টু প্রজেক্ট বেসিসে। মানে আলটিমেটলি কি হয় বলতো, মানে তোমার কাজের উপর অন্যজনের কতটা ভরসা আছে। আজকে যদি ধরো একটা খুব বড় স্টার চলে আসে একটা প্রজেক্টে, তাহলে তার কথার ওজন অনেক অনেক বেশি একটা রাইটারের চেয়ে। এটাতে ঠিক ভুল কি আমি সেটা নিয়ে কিছু বলছি না, এটাই প্র্যাকটিক্যাল। এবং তাকে কনভিন্স করানো হচ্ছে রাইটারের কাজ। ঠিক আছে, তাকে কনভিন্স করানোর কাজ হচ্ছে রাইটারের, অফকোর্স রাইটারের, ডিরেক্টরের নয়। ডিরেক্টর হয়তো তার পরে আসবে। আচ্ছা, এটা তো আমি বললাম এটা কেস টু কেস ডিপেন্ড করে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রথমে মানে ডিরেক্টর রাইটারকে আনলো, কিংবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো রাইটার কনসেপ্টটা প্রথমে লিখলো, এবার সে হয় ডিরেক্টরকে অ্যাপ্রোচ করলো, না হলে সে স্টারকে অ্যাপ্রোচ করলো। আচ্ছা, এবার যে প্রথমে অ্যাপ্রোচ যাকে প্রথমে অ্যাপ্রোচ করছে, মানে তাকে তো কনভিন্স করাতে হবে, দেখো এই গল্পটা আমি লিখেছি, এটা করার মতো, এটা করলে আপনার ক্যারিয়ারেরও ভালো হবে, অবভিয়াসলি আমার ভালো হবে, মাল বেচার মতো আর কি বিষয়টা। কিন্তু তুমি তো আলটিমেটলি তাই করছো না। যখন তুমি একটা সিনেমা বানিয়ে থিয়েটারেও দিচ্ছ, তুমি তো অডিয়েন্সকেও সেটাই বেচার চেষ্টা করছো যে আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা নষ্ট হবে না। এটা শুনতে খারাপ লাগে, কিন্তু আমার ধারণা এটা যখন মানে প্র্যাকটিক্যালি দেখা শুরু করেন মানে রাইটাররা, তখন ইট ইজ গুড ফর দেম। কেন যে তখন না এটা ভেবো না যে আচ্ছা ফর্মুলার মতন লিখবো, এইখানে একটা ফাইট সিন হবে কি এখানে একটা ডান্স হবে। ফর্মুলা লিখতে গেলে ফেল করবেই করবে। গল্পতে তোমার কনভিকশন থাকা উচিত, ভালো গল্প বলা উচিত। তুমি যদি ভালো গল্প বলতে পারো, অডিয়েন্স দেখবে, কোনো না কোনো ভাবে দেখবে। হ্যাঁ, এবার কিছু কিছু জিনিস তোমার কন্ট্রোলে নেই, একটা কোনো প্রজেক্ট রিলিজ হবে কিনা তোমার কন্ট্রোলে। এই যে কি সুন্দর একটা, মানে আপনি ধরিয়ে দিলেন বিষয়টা। আমি একটা ছবির কথাই শুনছিলাম, দ্য গিফট বলে, যেটা আপনি বলছিলেন। মানে এইটা মানে আপনাকে এমন একটা গিফট দিল আপনার স্ক্রিপ্ট। হ্যাঁ, সেটা যদি একটু বলেন অডিয়েন্সকে। কিছুই না, মানে আমি আমার জীবনের প্রথম স্ক্রিন প্লে যেটা লিখেছিলাম, সেটা মানে আমার নিজেই ডিরেক্ট করার ইচ্ছা, এবং আমি ওটা ওই ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা স্ক্রিন রাইটার্স ল্যাব করে, মানে খুব ভালো মানে অপরচুনিটি ওটা। কারণ ওই স্ক্রিপ্টটা মেন্টর করতে বাইরের থেকে খুব সিনিয়র রাইটার্স আসে, এবং যে রাইটার তাকে হেল্প করে ওটাকে স্ক্রিপ্টটাকে আরো বেটার করার জন্য। তো আমার ওই স্ক্রিপ্টটা 2016-তে 2015-র এন্ডে অ্যাকচুয়ালি ওটা এনএফডিসিতে সিলেক্ট হয়, এবং ওই ওয়ার্কশপের জন্য আমি নিজেই অনেক কিছু রাইটিং সম্বন্ধে শিখতে পারি ফ্রম মাচ মোর এক্সপিরিয়েন্সড পিপল। তো স্ক্রিপ্টটা অবভিয়াসলি অনেক ইমপ্রুভ করেছে তাদের মানে অ্যাডভাইসের জন্য, তাদের মেন্টরশিপের জন্য। এবং তারপরে অনেক প্রোডাকশন হাউস পড়ে বলেছে খুব ভালো লেগেছে, নিশ্চয়ই করব, কিন্তু এই মুহূর্তে ওটা থিয়েট্রিক্যালের অতটা পসিবিলিটি নেই, তো একটু ভাবি তারপরে আমরা করব। কিন্তু আপনাকে ভালো লেগেছে, আপনি আমার সাথে কাজ করুন। হ্যাঁ, এবং যেটা হয় ওইটার জন্যই আমি আলটিমেটলি আমার পরিচয় হয় পরমব্রতর সাথে, কালীর সাথে, আর রোড শোর হয়ে আমরা অনেকগুলো প্রজেক্ট পিচ করি। আলটিমেটলি কালী ওয়াজ পিকড আপ বাই জি5। তো কালীর সিজন 1টা আমি একলা লিখেছিলাম, আর ওই স্ক্রিপ্টটাই পড়ে তারপরে আতুল মুঙ্গিয়া আমাকে নেটফ্লিক্সের শো মাইটার জন্য আমাকে ডাকে, এবং ওটা আমরা 3 জনে মিলে লিখি। আর
মাইতে সুদীপ শর্মা ওয়াজ দ্য এক্সিকিউটিভ প্রডিউসার, হি ওয়াজ অ্যাডভাইজিং আস। তো সুদীপ আমার লেখা বললে যে এটা ছাড়া আর কি লিখেছো একটু পড়াও, তুমি গিফটটা পড়ে তারপরে আমি পাতাল লোকে চান্স পাই। মানে গিফটটা তৈরি হয়নি, কিন্তু গিফটটা আমাকে অনেক গিফট দিয়েছে যারা স্ক্রিপ্ট লেখে। আর এবং আমি এক্সাম্পল দিয়ে বলি, আমি একটা স্ক্রিপ্ট লিখে আমি ছবিটা বানালাম না, অন্য একজন বানাচ্ছে, তখন সেক্ষেত্রে কি হয় যে আমি যেভাবে স্ক্রিপ্টটা ভাবছি বা আমি যেভাবে দেখাতে চাইছি ডিরেক্টর বুঝতে পারছে না, এটা হয়, সমস্যাটা হলো। এবং তারপরে কোন একটা জায়গায় আমরা সেই আপনি যেটা বলছিলেন যেটা হাজবেন্ড ওয়াইফের কম্বিনেশনে চলে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার এবং এটা একটা ভালো ম্যানেজের মতো, খুব খারাপও হতে পারে, ভালো হতে পারে। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তমাল সেন অ্যাজ এ ডিরেক্টর একটা ভালো হিন্দি ছবি হোক বা বাংলা ছবি হোক, যে এরকম বড় বড় কাজ করেছেন, যাদের সঙ্গে কাজ করেছে তাদের থেকে অনেক কিছু শিখেওছে বটে, যেখানে কথা বলছিলেন। তো নিজের ছবি মানে ডিরেকশনে প্রথম পা বা বাংলায়, এটার কোনো প্ল্যান কিছু নেই? 2 শালিক তো একটা শর্ট ফিল্ম 2022 হয়ে গেল, 2 বছর। আর মানে ইচ্ছা তো আছে, মানে বাংলাতেও এবং হিন্দিতেও। তার জন্য কিছু কিছু প্রজেক্ট কিছু কিছু প্রোডাকশন হাউসের কাছে রাখাও রয়েছে। আচ্ছা, বাংলায় কোথায় কোথায় রাখা রয়েছে? এটা এখন আমি এগুলোর নাম না বলাটাই ভালো, কারণ আমি আসলে কি বিশ্বাস করি বলতো, মানে প্রত্যেক প্রজেক্টের একটা না মানে শেলফ লাইফ থাকে। আচ্ছা, সেটা মানে 3-4 বছর পর ওইটার না অতটা লোককে অতটা এক্সাইট করে না। খুবই রেয়ার প্রজেক্ট হয় যেগুলো 10 বছর পরেও কি 15 বছর পরেও, সেগুলো তো অল টাইম মানে গ্রেট ক্লাসিক্স প্রজেক্টস এর মধ্যে পড়ে যায়। তো যে প্রজেক্টগুলো রিলিজ হয়েছে তার প্রায় 4 গুণ আমার লেখাও রয়েছে, যেগুলো ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট জায়গায় আটকে রয়েছে। তো আমি এখন নিজেকে বোঝাই যে তোমার কাজ লেখা, প্রজেক্ট তৈরি হবে কিনা তার উপর অতটা কনসেন্ট্রেট করো না, তৈরি হলে সবাই জানতে পেরে যাবে। তো ইচ্ছা আছে, চেষ্টা চলছে, আশা করি নেক্সট 1-2 বছরের মধ্যে কিছু একটা মানে আবার ভালো কিছু হবে। বাংলা এবং মুম্বাইতে কেসটা কি একই? মানে এখানে প্রচুর শুনি যে সবার স্ক্রিপ্ট লেখা রয়েছে, বাট দৌড়ে যাচ্ছি প্রোডিউসারদের দেখাচ্ছি, মুম্বাইতেও তাই মোরাললেস সেমই হবে। কম্পিটিশন ইজ মাচ হার্ডার। এবার আলটিমেটলি তোমাকে একটা সিনেমা বানাতে গেলে তোমাকে স্টারসদের কনভিন্স করাতে হবে, স্টারসদের কনভিন্স করানো একটা বড় কাজ। তো এই চ্যালেঞ্জটা থাকবে। দেখো প্রথম যখন আমি লেখা শুরু করছিলাম কি হয়েছিল, তোমার কাছে সাকুল্যে একটা স্ক্রিপ্ট আছে, তুমি একটাই গল্প লিখেছো, এন্ড মানে ওটাই তোমার সবেদন নীলমণি যেটা বলে। তো তোমার তখন মনে হয় যে না এইটাই লোকে বানাচ্ছে না কেন, এটাই কেন হচ্ছে না, তো খুব মন খারাপও লাগে। কিন্তু আস্তে আস্তে যেটা আমি বুঝতে পেরেছি যে, আর এটা আমার রিয়েলাইজেশন, এটা অন্যদের নাও মনে হতে পারে, সেটা হচ্ছে যে আমার কাজ হচ্ছে লেখা। আমি যদি রেগুলারলি লিখে যাই, আস্তে আস্তে কোনো না কোনো প্রজেক্ট যদি ঠিকঠাক হয় কেউ না কেউ করে নেবে। আর একটা লেখকের না একমাত্র একটাই পরিচিতি থাকে, তার লেখাটা। এখন যদি কেউ বলে যে আমি একটা গল্প লিখেছি, তাহলে আমি বলবো সে লেখক নয়। মানে এটা শুনতে কারোর কষ্ট লাগতে পারে, কিন্তু লেখা মানে হচ্ছে রোজ লেখা মানে হচ্ছে একের পর এক গল্প লেখা। আর লেখা মানে হচ্ছে যে লেখাটা লিখছেন সেটা পরের দিন হয়তো পড়ে মনে হবে আমার লেখাই বন্ধ করে দেওয়া উচিত, আমি এত খারাপ। এবং তা সত্ত্বেও, এত খারাপ লাগা সত্ত্বেও আবার লিখতে বসা, ওটাকে আবার ইমপ্রুভ করা। ইংরেজিতে একটা কথা আছে জানো তো, মানে অল রাইটিং ইজ রিরাইটিং। আর এটা এত ইম্পর্টেন্ট রাইটারদের জন্য। আমি তো মানে সিনেমাকে খুব দোষ দিই যে রাইটারদের একটা খুব বদনাম হয়েছে এবং একটা ভুল পারসেপশন ক্রিয়েট হয়েছে। কারণ পুরোনো দিনকার সিনেমাতে আমরা কি দেখতাম যে লেখক চলে গেল পাহাড়ি এলাকাতে, নিজে একলা থাকছে, সকালবেলা উঠে একটা সিগারেট খেলো, গায়ে শাল জড়ানো, পাহাড়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তারপরে টাইপরাইটারের সামনে বসলো, সেই যে লেখা শুরু করলো, মনটা যে শেষ হয়ে গিয়ে দেখা গেল আলটিমেটলি দি এন্ডে পৌঁছে গেল। মানে এক সিটিং এ গল্প শেষ, নভেল হোক, স্ক্রিন প্লে হোক, সব শেষ। এই মিসকনসেপশনটা যে এত লোককে কত কষ্ট দিয়েছে, আমার তো মনে হয় সবাইকে বলা উচিত, দেখো ভেবে নাও, মানে লিখবে মানে আজকে তোমার ভালো লাগছে, কালকে নিজের লেখা পড়ে তোমার মনে হবে যে কি খারাপ লিখেছে। এটা জীবনে কাউকে পড়ানো উচিত নয়। কিন্তু আসল কাজটাই হচ্ছে পরের দিন তোমার যত খারাপই লাগুক, তোমাকে ভাবতে বসতে হবে যে এটাকে ভালো কি করে করা যায়। ঠিক, কারণ এটা খুব ন্যাচারাল ব্যাপার। দেখো আমরা লেখার চেয়ে বেশি দেখি,
তো আমাদের কাছে মানে আমরা অলরেডি দেখে নিয়েছি হয়তো 500টা সিনেমা, কিন্তু লিখেছি হয়তো 2টো। তো আমাদের টেস্ট এই লেভেলে পৌঁছে গেছে, আর আমাদের লেখার এবিলিটিটা এইখানে রয়েছে। তো যাই লিখবো আমাদের মনে হবে এটা তো এই করে নিয়েছে, এটা তো ও করে নিয়েছে, আর এটা তো এত ভালোভাবে করেছে, আমি করছি কি? তো সবার কষ্ট হয়, সবাই তখন বলে না না আর লেখাটা উচিত নয়। কিন্তু এই কষ্টটা ফেস করে কেউ যদি আগে এগিয়ে যেতে পারে, রোজ লেখার অভ্যাস করতে পারে, তাহলে সে তার ফল পাবেই পাবে। কারণ আমি একটাই বলছি, আমি যখন 2015-16 যখন আমি গিফট লিখছিলাম, তখন আমি অ্যাডভার্টাইজিং এর কাজ করি। অ্যাডভার্টাইজিং এর কাজ করে ফেরত এসে যেদিন এনার্জি হলো সেদিন একটু লিখলাম, আবার 3 দিন কেটে গেল, তারপরে কিংবা কোনোদিন 10 দিন কেটে গেল শুট চলছে বলে, তারপরে লিখতে বসলাম। তো তখন যতটা শিখেছি ভার্সেস এখন আমি যাই হোক, যত শরীর খারাপই হোক যাই হোক, আমি রোজ কিছুটা কিছু লিখি। এবার সেটা হয়তো বেশিরভাগ দিন হয়তো খারাপ লিখলাম, সেটাকে ফেলে দিলাম। রোজ লেখার ফলটা যে কতটা ভালো সেটা আমি এখন বুঝতে পারি। কারণ আমি লাস্ট ধরে নাও 2018 থেকে আমি আই এম রাইটিং এভরিডে, আর আমার স্কিলসটা যতটা চেঞ্জ হয়েছে তার কারণে আমি সেটার ভ্যালুটা এখন বুঝতে পেরেছি। ঠিক সেম জিনিস, ফুটবল রোজ প্র্যাকটিস করতে গেলে ফুটবলে যতটা ভালো হবে, আর যদি উইকেন্ডে খেলতে যাও কিরকম একটা কি বলেছিল যে খুব সুন্দর, যে স্টিং যখন বারবার একই শট মারো সেটা ইটস নট এ গুড থিং, মানে আলাদা আলাদা শট মারো, কিন্তু একটা শটই বারবার প্র্যাকটিস করে। যে ওই তো ব্রুসলি বলেছে যে আমি এমন লোককে ভয় পাই না যে 200 রকম ভাবে লাথি মারতে পারে, আমি তাকে ভয় পাই যে একই লাথি মানে 200 বার ও মেরে প্র্যাকটিস করেছে। কারণ ও জানে যে তার মানে ও যখন মারবে সেটা আমার লাগবে। ঠিক। এরপর কি, মানে এরপর পাতাল লোক 2 শেষ, হ্যাঁ, এবার কি চলছে তোমার সিনেমার মধ্যে? ইতিমধ্যে আমার মানে দুটো সিরিজ ক্রিয়েট করা রয়েছে, অ্যাকচুয়ালি 3টে। মানে একটার তো মানে প্রথম এপিসোডের ড্রাফটও লেখা হয়ে গেছে, সেটা মানে একটা গথিক হরর টেল। একটা খুব ইন্টারেস্টিং স্পোর্টস ড্রামা রয়েছে, বায়োপিক না, আচ্ছা না, মানে ওটার ব্যাকড্রপটাই হচ্ছে যে মা বাবা যেরকম মানে নিজেদের ছেলেদের থ্রু দিয়ে নিজেদের অ্যাম্বিশনটাকে মানে পূর্ণ করার চেষ্টা করে, সেইটাই হচ্ছে গল্পের ব্যাকড্রপটা। যে একটা মা যতটা নিজের ছেলে মেয়েকে পুশ করছে, কিছুটা নিজের মানে অসম্পূর্ণ অ্যাম্বিশনের জন্য পুশ করছে, আর কিছুটা সে চাইছে না যে তার ছেলে মেয়েদের সাথে ওটা হোক যেটা ওর সাথে হয়েছে। তো এরকম গল্প আছে, প্লাস 2টো ফিচার ফিল্ম লেখা রয়েছে। এবার যে সবার আগে ওটাকে হ্যাঁ বলে দেবে, সেটা তার আগে সবচেয়ে আগে শুট হবে ওটা। আপনার ডিরেক্টোরিয়াল ডেবিউ, হ্যাঁ, ইন বলিউড, মানে বলিউড এখন বললে খুব সবাই রেগে যায়, হিন্দি ফিল্মস। হ্যাঁ, তাহলে এইটা তাও আস্তে আস্তে বলছেন যে 2025, 26, 27 নাকি? কে জানে, সত্যি কথা বলছি, কে জানে। তার কারণটা হচ্ছে চেষ্টার তো কোনো ত্রুটি রাখছি না। এই কারণে বলছি, কারণ আমাদের খুব খারাপ লাগে যে 2-3টে কথা বলি, সেটা হচ্ছে যে যারা অভিনয় করছেন বাঙালিরা, মানে যে বাঙালিরা বম্বে থেকে যারা অভিনয় করছেন, তারা মোটামুটি না বাংলা চরিত্রে অভিনয় করছেন, মোটামুটি দেখা যায় চরিত্রগুলো বাংলা, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ডিরেক্টরস বাঙালি হাতে গোনা সর্বসাকুল্যে 4 কি 5। হ্যাঁ, একজন ছিলেন, তিনি মারা গেলেন, প্রদীপ বাবু। তো জায়গাটা খুব কম। আর একটা সময় আমরা শুনতাম ছোটবেলা বাবা মার মুখে, বাঙালিরা পুরো রাজ করে বেরিয়েছে, বলিউড হিন্দি ইন্ডাস্ট্রি পুরো রাজ করে বেরিয়েছে বাঙালি। সেইটা একটু কোথাও গিয়ে কমে যাচ্ছে। তো সেই কারণেই বলছি, আমাদের প্রতিনিধিত্ব করার যদি কেউ থাকে আর কি, সেরকম। না, চেষ্টা তো পুরো দমে করছি। এবার ওই যে ব্যাপারটা ওখানেই আটকে যাচ্ছে যে কে স্টার করবে, কবে সে সময় দেবে, মানে এটা কতটা মেক্স ফাইন্যান্সিয়াল সেন্স। কারণ 20 কোটি, 30 কোটি, 40 কোটি যাই সেটার খরচা হবে, তার ডবলের বেশি বিজনেস না করলে মানে ওটা প্রডিউসারের কাছে ওটা ভালো প্রসপেক্ট হবে না। তো চলছে। এমন মানে সেলফ কন্টেন্ট গল্প আছে যেটা পুরো একটা বাড়ির ভেতরেই হচ্ছে, যাতে কম বাজেটে হয়ে যেতে পারে। আবার এরকমও আছে যেটার 10-10টা লোকেশন, সেটা 100 কোটির কমে হওয়া সম্ভব নয়। সব রকমই রেডি করে বসে আছি, মানে জিনিসপত্র নিয়ে দোকান হাজির, কিন্তু খদ্দের দরকার, খদ্দের খোঁজেই রয়েছি।
এবার দেখা যাক কি হয়। আচ্ছা, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কি মনে হয়? বাংলা ইন্ডাস্ট্রিটা কোথায় দাঁড়িয়ে আছে? কালি হলো একটা, তারপরে কিন্তু আমি বলতে চাইছি যে দূর থেকে বসে মুম্বাইয়ের থেকে কলকাতার বন্ধু বান্ধব নিশ্চয়ই প্রচুর আছে, কি মনে হয় যারা টলিউড ইন্ডাস্ট্রি ঠিক এই সময় কিরকম সময় দাঁড়িয়ে আছে? মানে অ্যাকচুয়ালি ভারতীয় সব ইন্ডাস্ট্রি একটু ক্রাইসিসের থ্রু দিয়ে যাচ্ছে, আর সেটা মানে পুরোটা যে ওনাদের দোষ তা নয়। কারণ দুটো জিনিস হয়েছে, ওটিটি আসার ফলে কি হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি, হিন্দি ইন্ডাস্ট্রি, তামিল, কানাডা, মালায়ালি সব ফিল্মস, সব প্রজেক্টস, আমাদের কম্পিটিশন হচ্ছে এইচবিও কিংবা নেটফ্লিক্সের মানে ইংলিশ প্রজেক্ট কিংবা স্প্যানিশ প্রজেক্ট। যতই আমরা বলি যে আমরা কম্পিট করছি না, কিন্তু একটা অডিয়েন্সের চোখে একটা নার্কোস কিংবা ক্রাউন কিংবা এইচবিওর গেম অফ থ্রোনস এর যা ভ্যালু, আমাদের প্রজেক্টেরও সেম ভ্যালু। তার কারণটা কি, তারা নিজেদের 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 2.5 ঘন্টা দেবেন কিনা, তারা তো ওটাই জাজ করবে কোনটাতে আমি বেশি এন্টারটেইনমেন্ট পাবো। তো একটা অডিয়েন্স যখন আমাদের কোনো কাজ দেখে বলছে না ঠিক দেখতে ভালো লাগছে না, তার চেয়ে বরং আমি এটা গেম অফ থ্রোনস দেখবো, আমার আরো ভালো লাগবে, আমি তাদের দোষ দিতে পারি না। কারণ অবভিয়াসলি একটা 800 কোটি 900 কোটির একটা সিরিজ দেখতে তো ভালো লাগবেই, লেখাটাও এত ভালো, সব প্রত্যেকটা ডিপার্টমেন্টই এত ভালো কাজ করছে। এবার কি হচ্ছে, আস্তে আস্তে ওইটার সাথে কম্পিট করাটাও শক্ত, এবং তাতে প্রোডাকশন হাউসই বলো কিংবা প্ল্যাটফর্মেরই বলো যতটা প্রফিট হওয়া উচিত সেই প্রফিটটা হচ্ছে না। প্রফিট না হলে ওরা তখন একটু টেনশনে পড়ে যাচ্ছে যে আচ্ছা কি করলে প্রফিট হবে, যে কারণে এখন একটা কান্তারা হিট হলে সবাই বলছে একটু কান্তারা টাইপের করি, কিংবা পুষ্পা হিট হলে লোকে বলছে একটা পুষ্পা টাইপের করি। কারণ মানে ওরা দেখছে যে আচ্ছা এইটা কাজ করছে, তাহলে এটা আমরা ট্রাই করে দেখি। এটা অ্যাকচুয়ালি এটা একটু কষ্টের সময় যাবে, কিন্তু আলটিমেটলি না মানে ওই একে দেখে এটা করাটা আস্তে আস্তে বন্ধ হয়েই যাবে। এটা মাঝে মাঝে হতে থাকবে, কারণ মানে সবকিছুই তো দূর দেশের গল্প দেখেই যে ভালো লাগতে হবে তার কোনো মানে নেই। কারণ আলটিমেটলি আমাদের গল্প, আমাদের কালচার, এটা যে তুলে ধরতে পারবে, অডিয়েন্স সেটা দেখার জন্য আসবেই আসবে। যেমন আমি মানে পাতাল লোকের জন্য আমি এরকম মেসেজও পেয়েছি যেখানে লোকে আমাকে একটু কটূক্তি করেই বলেছে যে এত নাগামিজ করার কি দরকার ছিল, পাতাল লোক তো একটা হিন্দি শো, ঠিক আছে, তার এত সাবটাইটেল পড়তে পছন্দ হয়, অ্যাজ আ কনজিউমার সেটা তার অধিকার, সে বলতেই পারে। আবার এরম লোকও মেসেজ করেছে যে আমরা নর্থ ইস্ট থেকে, যে মানে তিলোত্তমা সোমের যে ক্যারেক্টারটা উনি এত ভালো করে পোর্ট্রে করেছেন, শি ইজ অ্যান অ্যাসামিজ অফিসার। সো মেঘনা বড়ুয়া উনি অ্যাসামিজেও কথা বলছেন, নাগামিজেও কথা বলছেন, আবার হিন্দিতেও কথা বলছেন, আবার নাগা মানে ইনফ্লেকশনে ইংরেজিতেও কথা বলছেন। তো সবাই মেসেজ করে বলেছে যে ও মানে একটা অ্যাসামিজ পুলিশ অফিসার, তার মানে ক্রস পোস্টিং হয়েছিল, এটা ধরতে পেরেছে কেউ, কারোর পছন্দ হয়েছে। আবার অনেকে মেসেজ করে বলেছে যে এই প্রথম আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা একটা মেইন স্ট্রিম প্রজেক্টে আমরা দেখতে পেলাম, একটা কালচারাল ইয়েতে আমরা দেখতে পেলাম, সবাই ইয়ে করছে। লোকে আমাকে মেসেজ করে বলছে আচ্ছা নাগামিজটা আমি কিছুটা বুঝতে পারছিলাম, আমি তো উড়িয়া, তো উড়িষ্যা ওই পুরো বেল্টের ল্যাঙ্গুয়েজটা তো সিমিলার, তো এই জিনিসটাও একটা কালচারাল কনটেক্সট লোকে দিচ্ছে। লোকে এটা মেসেজ করছে যে আমি জানি এই বিল্ডিংটা এখানে তোমরা শুট করেছো। তো আলটিমেটলি না আমাদের কালচারটা যে ভালোভাবে অথেন্টিক্যালি ধরে তুলতে পারবে, তার মধ্যে সেই ধাঁচের মধ্যে একটা ভালো গল্প বলতে পারবে, অডিয়েন্স দেখবেই দেখবে। ঠিক ওই চ্যালেঞ্জটার জন্য লোকজনদের মানে রাইটার বলুন, মানে ডিরেক্টর বলুন, প্রডিউসার বলুন, সবাইকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। তিলোত্তমা সোমকে কেমন লাগলো? অসাধারণ। সামনাসামনি আলাপ হয়েছে? আমার দেখা হয়নি, কারণ আমি তখন অন্য প্রজেক্ট করতে চলে গেছিলাম। আমি তখন চাকদা এক্সপ্রেস শুট করতে চলে গেছিলাম। প্রসিত রয় মানে অনুষ্কা শর্মাকে নিয়ে ঝুলন গোস্বামীর বায়োপিকটা করছে, তো আমি ওটার পুরো সেকেন্ড ইউনিট শুট করেছি। তো আমি তখন ওইটা শুট করতে চলে গেছিলাম। তো কিন্তু আমার মাঝে মাঝে কথা হয় মেসেজে। জয়দীপের সাথে 1-2 বার দেখা হয়েছে, গল্প গুজবও হয়েছে। অভিষেক ব্যানার্জি দ্য অ্যাক্টরের সাথেও গল্প গুজব হয়, দেখা হয়। খুবই গিফটেড, খুবই মানে অমায়িক, খুবই ডাউন টু আর্থ
অসাধারণ সব অসাধারণ। থেকে এই পাতাল লোকে বারবার ফিরে ফিরে আসতে হচ্ছে, পাতাল লোকের এই সাকসেসের পরে প্রথম যেই গিফট ঠিক বলবো না, মানে হচ্ছে যে এই শুভেচ্ছা, যে এমন কেউ বললো যে যার কাছ থেকে আনএক্সপেক্টেড এরকম শুভেচ্ছা বার্তা কার কাছ থেকে এসছে? আমার এক বৌদি মানে আমার এক দাদা হঠাৎ আমাকে রাত্রিবেলা ওটার একটা ভিডিও তুলে পাঠালো যে আমার বৌদি হাউ হাউ করে কাঁদছে একটা মোমেন্টের পর, এবং বলছে আমি ওর সাথে, মানে আমি যে মোমেন্টের কথা বলছি সেই মোমেন্টটাই। আচ্ছা, তো তার সেই এপিসোডটা আমার লেখা বলে তারপরেই আমার রিটেন বাই নামটা এসছে বলে বৌদি কাঁদছে আর বলছে আমি আর কোনোদিন ওর সাথে কথা বলবো না। হ্যাঁ, ওটাও কি করে করতে পারলো, আমি কি করে বোঝাবো যে এটা তো আর আমি একলা ডিসাইড করি না, এটা তো 4 জন মিলে ডিসাইড করে তারপরে করা হয়। যাই হোক, ঠিক আছে, এপিসোডটা আমার লেখা, দোষটা আমার ঘাড়ে আসছে, ঠিক আছে, তো আমি আর কোনোদিন ওর সাথে কথা বলবো না। হ্যাঁ, তো এইটা আমার হাসিও পেয়েছে, খারাপও লেগেছে, আবার এটাও মনে হয়েছে যে অ্যাজ আ স্টোরি টেলার আমরা আমাদের কাজটা তার মানে ঠিকভাবে করেছি, যে একটা ফিকশনাল ক্যারেক্টারের কোনো কিছু হওয়াতে তাদের এতটা কষ্ট হয়েছে। ঠিক। আচ্ছা, আরেকটা কথা বলবো যে এই পাতাল লোকের যারা 4 জন রাইটার, তাদের মধ্যে থেকে 2 জন বাঙালি। হ্যাঁ, অভিষেক ব্যানার্জির কথা বলছিলাম, আবার অভিষেক ব্যানার্জি বললে আবার অ্যাক্টর অভিষেক ব্যানার্জি, তো এটা আমি বলে দিই, এটা নিয়ে অনেক অভিষেক ব্যানার্জি দ্য রাইটারের অনেক পলিটিশিয়ান অভিষেক ব্যানার্জিও আছে। হ্যাঁ, তো এটা নিয়ে অভিষেক ব্যানার্জি দ্য রাইটার হ্যাজ সাফার্ড আ লট, কারণ একটার মধ্যিখানে আর অভিষেক ব্যানার্জি দা একটারও বলে বলে টায়ার্ড হয়ে গেছে আমি লিখিনি। হ্যাঁ, তো অভিষেক ব্যানার্জি লেখক আলাদা, অভিষেক ব্যানার্জি আর্টিস্ট আলাদা, আরেকজনের কথা, আর অভিষেক ব্যানার্জি পলিটিশিয়ান আলাদা। তো এইটা একটা ব্যাপার। হ্যাঁ, তো অভিষেক ব্যানার্জির সাথে কিরকম, মানে খুব ভালো, আমার খুবই ভালো বন্ধু। আর অভিষেক ব্যানার্জি খুবই এক্সপিরিয়েন্সড, এবং অভিষেক ব্যানার্জি পরি লিখেছে, অভিষেক ব্যানার্জি চাকদা এক্সপ্রেস লিখেছে, তো মানে ওরও খুব খুব স্ট্রং এক্সপিরিয়েন্স আছে, এবং মানে খুব গিফটেড রাইটার। রাহুল কানোজিয়াও যথেষ্ট ভালো, ও যেরকম ফ্লেভার ক্যাচ করতে পারে একটা মোমেন্টের। আর আমি যতই সুদীপ শর্মার প্রশংসা করি কম পড়ে যাবে, কারণ আমি এই কথাটা বলবো, লোকে হয়তো এপিসোড 4 নিয়ে অনেক ডিসকাশন করছে, কারণ 4টা এতটা ইভেন্টফুল বলে, কিন্তু 4 এক্সিস্ট করছে 3-এর কাজের জন্য, 3 এক্সিস্ট করছে 2-এর কাজের জন্য, 2 এক্সিস্ট করছে 1-এর কাজের জন্য, আর পাতাল লোক এক্সিস্ট করছে সুদীপ শর্মার জন্য। বাহ! কারণ আমি একটাই এক্সপিরিয়েন্স বলছি, আমাদের প্রথম দিন যেদিন আমরা সব রাইটাররা 4 জন রাইটার জড়ো হয়েছি, তখন সুদীপ আমাদের বললো কখনো এরকম ভেবো না যে প্রথমবারের ফর্মুলাটা এরকম ছিল বলে আমাদের এরকমই করতে হবে, তোমরা যা বলবে যেটাতে গল্পটা ভালো হয় আমি সব করতে রাজি আছি। কখনো এটা ভেবো না যে একটা ফর্মুলাতে আমাদের চলতে হবে, ফর্মুলাতে চলার চেয়ে কোনো কিছু না লেখা বেটার। আর যখন তোমার শোরানার তোমাকে এতটা সাহস দেয় না, তখন আমাদের ভেতরে একটা অন্য এনার্জি এসে গেছিল যে এটা কিছু করি। আমরা অনেক বোকা বোকা আইডিয়াও দিয়েছি, অনেক ওয়াইল্ড আইডিয়াও দিয়েছি, তার মধ্যে কিছু কিছু তোমরা অনস্ক্রিন দেখতেই পাবে। তো অনেক কিছু শিখতে পেরেছি সুদীপের কাছ থেকে, এবং মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। ঠিক। আর একটা কথা বলি যে মানে মাল করি পয়সা করি একদম ঠিকঠাক দেয় না, এরকম দেখায় যে দেখা তোমার ওই যে সেন্টার কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে ওই যে স্ক্রিন রাইটার যারা লিখছে তাদের খুব দৈন্য দশা একটা সময় ছিল, এখন কিরকম টাকা পয়সা একদম অনেকটা ইমপ্রুভ করেছে। এখন যে লড়াইটা চলছে সেটা আস্তে আস্তে একটু প্রগ্রেশন হয়েছে, সেটা হচ্ছে যে প্রফিট শেয়ারিং, কিংবা এটা হচ্ছে প্রফিট শেয়ারিং, মানে এটা সবাই পায় না, খুব এক্সপিরিয়েন্স রাইটাররা আস্তে আস্তে ওটার মানে একটু চাওয়ার মতন জায়গায় পৌঁছেছে। আবার যেটা হচ্ছে এখন হচ্ছে মানে রয়্যালটিজ। আগে ভারতে রয়্যালটিজ বলে কোনো জিনিস ছিল না। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে রাইটাররা ফ্রেন্ডস লিখেছে তারা ফ্রেন্ডস এর পর থেকে ফ্রেন্ডস যত দেশে দেখানো হয় তার জন্য কিছু টাকা পায়, সারা জীবন পাবে তারা, ঠিক আছে? এটা আমাদের দেশে ওই সিস্টেমটা ছিল না। গভর্নমেন্ট কয়েকদিন আগে আইপি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টির রেকগনিশনটা বাড়িয়েছে, এবং তার ফলে যেটা হয়েছে যে কেউ যদি কোনো কিছু লিখে থাকে তাহলে তারা তাদের রয়্যালটিজ পাবে, সেটা সিরিজ হোক ফিল্মস হোক। অবভিয়াসলি এটা খুব আর্লি স্টেজেসে, এটা হয়তো এই মানে
এই রুলটা হয়তো আরো 1 বছর 2 বছর 5 বছরও লাগতে পারে টু টেক এফেক্ট। এবার দেখা যাক। ঠিক। শেষ যদি কিছু, আমরা শেষের দিকে চলে আসলাম, একদম শেষ দুটো প্রশ্ন, সেটা হচ্ছে এত হ্যান্ডসাম, মানে ইউ লুক সো হ্যান্ডসাম, হ্যাঁ, তো মানে আমি জানি এটা অফ দ্য রেকর্ড জিজ্ঞেস করছি, আর ইউ ম্যারিড? মানে না, আই এম ম্যারিড। ও ম্যারিড, ও যাই হোক। তো আমি ভাবছিলাম যে এমন হয় না যে ডিরেক্টররা ছবিতে অভিনয় করে? হ্যাঁ, ডিরেক্টররা নিজের ছবিতে অভিনয় করেন। সৃজিত মুখার্জি প্রত্যেকটি ছবিতে কিছু না কিছু সময় ক্যামিও করে যান আর কি। সৃজিত মুখার্জি ইজ অলসো হ্যান্ডসাম গাই। তো ইচ্ছে হয়নি কোনো সময় নিজে? একদম না, একদম না, একদম না। আমি খুব খুশি আছি ক্যামেরার পেছনে থেকে, মানে অ্যাজ আ শো রানার, অ্যাজ আ ক্রিয়েটার, অ্যাজ আ রাইটার, অ্যাজ আ ডিরেক্টর আমি খুব খুশি। ক্যামেরার সামনে আমাকে কেউ দিতে বললে আমি উল্টো দিকে পালাই। এর আগে যত বছর অ্যাডভার্টাইজিং করেছি তখন অনেকবার আমার ডিরেক্টররা আমাকে অডিশন করাবার চেষ্টা করেছে, মানে তারা অখুশিও হয়েছে, কিন্তু প্লিজ এটাই ভালো, এই বেশ ভালো আছি। শেষ, বাংলায় কবে দেখতে পাবো? বাংলায় কবে ইচ্ছে আছে কিছু করার? বাংলা স্ক্রিপ্ট লেখা হয়েছে কিনা, সেগুলো পিচ করা হয়েছে কিনা? ওই যে বললাম আমি ছোট বাজেটের মধ্যে করার মতন আইডিয়াও আমার রয়েছে, বাংলাতেই রয়েছে, ভেরিয়াস স্টেজে কথাবার্তা হয়ে রয়েছে। এবার দেখি মানে কি ভার্সনে, কি পারমিটেশন কম্বিনেশনে সেটা ঠিক হয়, ঠিক যেটা হবে আমি সেটা করে নেবো। গল্পগুলো ভালো লাগে বলেই তো লিখেছি। ঠিক। তো এরকমই আমরা তমালের সাথে আজকে কথা বললাম, আমরা অনেক কিছু জানলাম, কিভাবে গল্প লেখা হয়, সেই গল্প কি করে স্ক্রিনে যায়, তার মধ্যবর্তী কি কি প্রসেস থাকে। আশা করি আপনাদের এই গোটা এপিসোডই খুব ভালো লাগবে। তমাল সেন, আরেকবার আমরা যদি মানে কি বলবো, মানে আমার খুব ভালো লাগলো, মানে স্ক্রিন রাইটার এবং স্ক্রিপ্ট রাইটারদের সাথে কথা বলার সাথে, তারা এত পেছন দিকে থাকে, মানে একদম শুরু হয় তাদের থেকে, কিন্তু তারা থাকে একদম শেষ সারিতে। তো এরকমই অনেকজনের সাথে আপনাদের আলাপ করাবো দ্য ওয়ালে। দেখতে থাকুন দ্য ওয়াল। আমার সঙ্গে ক্যামেরায় অরিত্র এবং সৌম্যদীপ, আর আমি শুভঙ্কর।